আসসালামু আলাইকুম। সাদিক পাবলিকেশনস অ্যান্ড সাদিক স্যারের পেজ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম এবং অভিনন্দন। আজকের এই বৃষ্টি স্নাত রাতে যারা ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য একটা বড় আপডেট থাকবে। এই ভিডিওতে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, ১ নম্বর যে বিষয়টা, ১৯তম শিক্ষক নিবন্ধন কবে নাগাদ সার্কুলার হতে পারে, ১৯তম শিক্ষক নিবন্ধনের কি পরিবর্তন আসতে চলেছে। আমরা যে বিষয়টি জানতেছি যে প্রিলি বাদ হয়ে যেতে পারে, কখনো শুনতেছি লিখিত বাদ হয়ে যাবে, আবার কখনো শুনতেছি যে এনটিআরসির ব্যাপক পরিবর্তন আসবে, ১৯তম শিক্ষক নিবন্ধনই থাকবে না, ইত্যাদি যে বিষয়গুলো জানতেছি বা জেনেছি, এটা আসলে কতটুকু কি ঘটছে এভরিথিং এই ভিডিওতে আলোচনা থাকবে। তো আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। আমি ফাইনালি দেখিয়ে যাব যে কি পরিবর্তনগুলো আসছে এবং ফাইনালি কীভাবে পরীক্ষা পদ্ধতি হবে এবং কবে নাগাদ পরীক্ষা হবে, সব কিছু এই ভিডিওতে থাকবে। তো নতুন হেডফোন লাগিয়েছি, তো সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা এই বিষয়টা একটু কেউ একজন কমেন্টসে ক্লিয়ার করবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা। কেউ একজন ক্লিয়ার করবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা। আচ্ছা, আমি নিজে একটু চেক করে নিই। এর মধ্যে আপনারা এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন, সবাইকে একটু শেয়ার করে দেবেন, তাহলে আমি নিজে একটু চেক করে নিই। আশা করি আপনারা আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন। ইতিমধ্যেই যারা কমেন্ট করেছেন, সালাম দিয়েছেন, ১৯তম শিক্ষক নিবন্ধন এই বছরে হবে, সূত্র দৈনিক শিক্ষা। নয়ন দাস বলেছেন আপনি হাজির স্যার, শোনা যাচ্ছে। ওকে, আমরা সব কিছু নিয়ে আজকে আলোচনা করব ১৯তম শিক্ষক নিবন্ধনের এভরিথিং আপডেট নিয়ে। আচ্ছা, আমরা আসুন একে একে এক একটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করি, দেন ফাইনালি আমার অ্যানালাইসিস থাকবে। দীর্ঘদিন আমাদের সাদিক পাবলিকেশনসের যে টিচার্স প্যানেল, আমাদের যে অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিসটা থাকবে। আশা করি এই গুরুত্বপূর্ণ লাইভ থেকে আপনি নিজেই বুঝতে পারবেন যে এনটিআরসির মধ্যে কী ঘটনাগুলো ঘটছে, কী পরিবর্তন আসতে চলেছে। এতে করে আপনাদের আগামী শিক্ষক হওয়ার যে স্বপ্ন, সেভাবে কীভাবে বাস্তবে রূপ দিতে পারবেন। তো রিকোয়েস্ট আবারও করছি যে আপনাদের জন্য এই বৃষ্টি স্নাত রাতে লাইভ নিয়ে এসেছি, লাইভটি অবশ্যই শেয়ার করবেন। তো প্রথমেই বলে নিই যে আমরা গত পরশুদিন জেনেছি যে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা তিনি বলেছেন যে চলতি বছরে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার কাজ শুরুর সুযোগ দেখছি না। সম্প্রতি এনটিআরসি চেয়ারম্যান শিক্ষা মন্ত্রণালয় থেকে এমনটি জানিয়েছে বলে আমরা একটা সূত্র থেকে জানিয়েছি। তো এই তথ্যটা কতটা অথেন্টিক এবং তিনি কি বলেছেন, এটা যদি বিস্তারিত জানতে হয় তাহলে আমাকে আরও একটু অন্যান্য নিউজগুলোতে দেখতে হবে। আমরা নিউজ একটা দেখেছি যে এই বছরে শিক্ষক নিবন্ধনের নতুন সার্কুলার নিয়োগ সম্ভব না, এরকম আশা ব্যক্ত করেছেন এক কর্মকর্তা। তো এটা কিন্তু একক কোনো কর্মকর্তার বক্তব্য ছিল, বাট ওভারঅল ডিসিশনটা কিন্তু একটা বোর্ড মিটিংয়ে আসবে, সে বিষয়টা আমরা একটু দেখব। আচ্ছা, এরপরে আরেকটু আমরা যে বিষয়গুলো দেখেছি সেগুলো বিভিন্ন মাধ্যম দিয়ে যেটা জেনেছি সেটা দেখেন। বলছে শিক্ষক নিবন্ধনের বেশ কিছু বিষয়ে পরিবর্তন আনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বিষয়গুলো নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করলেও এ বিষয়ে জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের মতামত প্রয়োজন। এই মতামত পাওয়ার পরপরই শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ হবে বলে জানা গেছে। আচ্ছা, তাহলে এখানে দেখেন এই বিষয়টা ক্লিয়ার যে অন্তর্বর্তী সরকার এনটিআরসিতে পরিবর্তন আনতে যাচ্ছে। এখন কথা হচ্ছে কি পরিবর্তন আসবে, আমরা এক এক করে একটু যাই। দেখেন, নতুন বিধিমালায় ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি থাকছে না। এর পরিবর্তে কেবলমাত্র শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি লেখা হতে পারে। মূলত বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস এর আদলে সরাসরি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসি। আচ্ছা, দেখেন ১৯তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তিটি থাকবে না, বাট নামের পরিবর্তন হবে, একই সাথে অন্যান্য বিষয়েও পরিবর্তন হবে, পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আসবে। এখন আপনাদের বড় প্রশ্ন যে প্রিলিমিনারি থাকবে কিনা, এই তো একে একে সবই আসছে। এখানে কিন্তু একটু বিষয় বলেছে যে বিসিএস এর আদলে সরাসরি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে। বিসিএস এর আদলে, এক্সাক্ট বিসিএস এর মতো না। তো এইখানে আমি একটু ব্যাখ্যা করি। বিসিএস এর আদলে এনটিআরসি অনেক আগে থেকেই বলছিল যে এনটিআরসি বিসিএস এর আদলে
তারা একটা পরিবর্তন নিয়ে আসবে। আচ্ছা, বিসিএস এর আদলে যে জায়গাটুকু আমরা জেনেছি সেটা হলো বিসিএস কিন্তু যখন ক্যাডার গুলো শূন্যপদের তালিকা তৈরি করে, দেন সার্কুলার যখন দেয় তখন কিন্তু আগেই সার্কুলারে সংখ্যা উল্লেখ করে দেয় যে কোন ক্যাডারে কতজন নিয়োগ দেওয়া হবে, প্রশাসন ক্যাডারে কতজন নেওয়া হবে, ফরেন ক্যাডারে কতজন নেওয়া হবে, অ্যাডমিন ক্যাড মানে আপনার এডুকেশন ক্যাডারে কতজন নেওয়া হবে, সেই সংখ্যা উল্লেখ করে দিয়ে কিন্তু সার্কুলার প্রকাশ করে। সো এখানে বিসিএস এর আদলে আপনাদের আগামী যে শিক্ষক নিবন্ধন আসবে সেখানে কিন্তু আপনাদের পদসংখ্যা উল্লেখ করে সার্কুলার আসার একটা পসিবিলিটি আছে। এখানে কিন্তু সেই আদলের কথাই এক্স্যাক্টলি মিন করেছে বিসিএস এর আদলে। কেন বলেছে দেখেন, এর পরবর্তী যদি নিউজটা একটু দেখেন, বলছে কেন যে চাকরি প্রার্থীদের ভোগান্তি কমাতে বিধিমালায় অনেকগুলো পরিবর্তন আনা হচ্ছে। এনটিআরসির বিরুদ্ধে বড় অভিযোগ ছিল যে তারা সনদধারী বেকার তৈরি করে। দেখেন এনটিআরসি কি করে, সনদধারী বেকার তৈরি করে। এখন যদি আগের থেকে উল্লেখ করে দেয় যে কোন সাবজেক্টে কতজন নেওয়া হবে বিসিএস এর মতো, তাহলে কিন্তু শুধু শুধু অন্যদেরকে খামাখা সার্টিফিকেট দিয়ে তাদেরকে বেকার হিসেবে বসিয়ে রেখে তারাই পরবর্তীতে চাকরির জন্য আন্দোলন করবে, এই কাজটা কিন্তু তারা করতে চায় না। তাই বলছে যে তাদের বিরুদ্ধে, এনটিআরসির বিরুদ্ধে বড় অভিযোগ যে তারা সনদধারী বেকার তৈরি করে। সনদ দেয় কিন্তু সবাইকে কি চাকরি দেয়? বেশিরভাগই চাকরি হয়, বাট সবাই কিন্তু চাকরি পায় না। তাই সনদধারী বেকার তৈরি করে, এই অপবাদ থেকে মুক্তি মিলবে। এছাড়া গণবিজ্ঞপ্তিতে বয়স সংক্রান্ত জটিলতাও দূর হবে। আচ্ছা, গণবিজ্ঞপ্তিতে বয়স সংক্রান্ত জটিলতাও দূর হবে। আচ্ছা, এই গণবিজ্ঞপ্তিতে বয়স মানে এই জটিলতাও দূর হবে, এই বিষয়টা একটু ক্লিয়ার করি। আজকে বিকালে নাম মেনশন করব না আমি, ছেলেটি ফোন দিচ্ছিল গত এক সপ্তাহ ধরে এবং দিয়ে কান্নাকাটি করছে যে স্যার, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তার 2 দিনের জন্য সে 35 বছর উত্তীর্ণ হয়ে গেছে, সে আবেদনটা করতে পারছে না, স্যার কোনো কিছু করা যায় কিনা, কান্নাকাটি করছে হাউমাউ করে। আমি তাকে বললাম, তোমাকে আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন, নিশ্চয়ই তুমি এত কষ্ট করে সার্টিফিকেটটা অর্জন করেছো, নিশ্চয়ই ভালো কিছু হবে এখান থেকে। আল্লাহ প্রত্যেক মানুষকে সৃষ্টি করেছে তার রিজিকের ব্যবস্থা করে, আপনি অন্য মানে কিছু চেষ্টা করো, ভালো কিছু হবে। তো দেখেন এই বয়স সংক্রান্ত এখানেও কিন্তু একটা পরিবর্তন আসবে। বয়স সংক্রান্ত কি পরিবর্তন আসবে? এখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কি দেখলাম, যাদের বয়স 4 জুন এর আগে মানে 4 জুনের মধ্যে 35 বছর আছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে। কিন্তু নতুন যে বিষয়টা আসতেছে, এটা কিন্তু নতুন যে সার্কুলারটা আসবে সেখানে থাকবে সার্কুলারে প্রকাশিত হওয়ার সময়, সাপোজ 19তম শিক্ষক নিবন্ধন হিসেবেই যদি আসে সেটা, সেই সময় যদি তার বয়স থাকে তাহলে সে আবেদন করতে পারবে এবং আবেদনের পরে সে প্রিলি, লিখিত, ভাইভা সব কিছু উত্তীর্ণ হয়ে যদি সার্টিফিকেট যেদিন অর্জন করবে সেই দিন থেকে সেই সার্টিফিকেটের ভ্যালিডিটি 3 বছর থাকবে। এখন 3 বছরের মধ্যে যদি গণবিজ্ঞপ্তি আসে তাহলে সেখানে সে আবেদন করতে পারবে যদিও তার বয়স 35+ থাকে। এই পরিবর্তন কিন্তু বয়স সংক্রান্ত জটিলতা এখানে পরিবর্তন এনটিআরসি আনবে, এটা অবশ্যই সাধুবাদ জানাই। একটা মানে ভূষই প্রশংসনীয় কাজ এনটিআরসি করছে, কারণ এবার এই 18তম নিবন্ধনে অসংখ্য ভাই বোন আছে যারা 2 বছর ধরে কষ্ট করে প্রিলিতে পাস করে, লিখিত পাস করে, ভাইভাতে পাস করে তারা এখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বয়সের মারপেসের কারণে তারা আবেদন করতে পারছে না। তো সেই বিষয়টা কিন্তু তাদের এতদিনই হেডেকে এসেছে। সো এই বিষয়টাও কিন্তু পরিবর্তন হবে, বয়স সংক্রান্ত জটিলতা দূর হবে, তারা কিন্তু এই বিষয়টা স্পষ্ট করেছেন। আচ্ছা, অনেকেই কমেন্ট করছেন, আমি আমার মূল বক্তব্যগুলো আগে উপস্থাপন করব, দেন আপনাদের একে একে উত্তর দেবো। প্রিলির নাম্বার কি যোগ হবে নাকি লিখিত ভাইভাই নাম্বার, সবই একে একে বিষয়ে এনটিআরসির কী কী পরিবর্তন আসছে এটা নিয়ে আমি বেশ কিছুদিন ধরে কাজ করছি, অনেক বছর ধরে কাজ করছি, বাট আপডেট তথ্যটা জানার চেষ্টা করছিলাম। তো যতটুকু তথ্য জেনেছি সেই জায়গা থেকে আপনাদের তথ্যগুলো দেব। তাহলে দেখেন বয়স সংক্রান্ত এই বিষয়টা আপনারা অনেকেই জেনেছেন যে এখন যাদের বয়স শেষের দিকে, ধরেন যাদের 34 বছর, তারা অনেকেই ভাবছেন যে এখন যদি আমি নিবন্ধন পাস করি, গণবিজ্ঞপ্তিতে সময় আমার যদি বয়স না থাকে তাহলে পাস করে লাভই বা কী? না, আপনি আশা করতে পারেন আপনার যদি সার্কুলারের সময় বয়স থাকে আপনি আবেদন করবেন এবং আবেদন করার পরে আপনার লিখিত, ভাইভা সব কিছু পাস করে যদি আপনার বয়স উতরে যায় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। সার্কুলারের সময় আপনার যদি বয়স 35-এর মধ্যে থাকে তাহলে সার্টিফিকেট অর্জন করলে সেই সার্টিফিকেটের অর্জন পরবর্তী 3 বছর পর্যন্ত কার্যকরী থাকবে এবং আপনার বয়স তখন
34, 37, 38 যাই হোক না কেন আপনার আবেদনে কোনো বাধা থাকবে না, সেই পরিবর্তনটাও কিন্তু আসবে। নেক্সট আমরা আরও কয়েকটা বিষয় নিয়ে যাই। দেখেন কি কি পরিবর্তন আনবে এবং কি কি বলছে এনটিআরসি, কি কি আলোচনা চলছে। আমি আপনাদের আরও একটা বিষয় একটু স্পষ্ট করি, আমি এখন যে কথাগুলো বলছি এই সবগুলো কিন্তু এনটিআরসির আলোচনার মধ্যে আছে, কোনোটাই কিন্তু সুনির্দিষ্ট, আমি যেটা বলছি সেটাই কিন্তু একদম পরিপত্র আকারে পাশ হয়ে গেছে বিষয়টা না। এইটা আমার এই কথাগুলো আলোচনার টেবিলে আছে, তারা ফাইনালাইজ যখন চূড়ান্ত ডিসিশন নেবে, প্রজ্ঞাপন আকারে জারি করবে, সেই দিন থেকে এটা কার্যকর হবে। তবে আলোচনার টেবিলে যে তথ্যগুলো আছে সেগুলোর তথ্য আমরা পাই, সেই জায়গা থেকে আপনাদের সাথে তুলে ধরছি। ফাইনালি যখন কিছু হবে, কি আইনটা হলো সেটা নিয়েও কিন্তু আমরা ভিডিও দেবো, বাট আপনাদের ব্যাকুল মনকে শান্ত করার জন্য এখন কি এনটিআরসি কী ধরনের চিন্তাভাবনা করছে সেইগুলো জাস্ট তুলে ধরছি। এখানে বলছে দেখেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় নিবন্ধন পরীক্ষার মাধ্যমে, বিসিএস এর মতো প্রিলিমিনারি লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে এ সনদ অর্জন করতে হয়। তবে একটি নিবন্ধন কার্যক্রম শেষ করতে দীর্ঘদিন লাগায় পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনার চিন্তাভাবনা করছে। এখন সেই বিষয়টা আসি, পরীক্ষা পদ্ধতিতে তারা পরিবর্তন আনার চিন্তাভাবনা করছে। এখন আসি পরীক্ষা পদ্ধতিতে কেমন পরিবর্তন হতে পারে। এই বিষয়ে কিন্তু আমাদের সাদিক স্যার ইতিমধ্যে একটা লাইভ করেছিলেন, আপনারা ইতিমধ্যেই সেই বিষয়টা জেনেছেন। আমি আগের দিন যারা জেনেছিলেন এবং ওই দিন যারা মিস করেছেন তাদের জ্ঞাতার্থে ওই বিষয়টা আমি আবারও নিয়ে আসছি, যে পরীক্ষা পদ্ধতিতে তারা কী ধরনের পরিবর্তন আনতে চায় আর কেনই বা পরিবর্তন আনতে চায় সেই বিষয়টা আমি একটু বলি। পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনতে চাওয়ার মূল কারণ হলো সারা বাংলাদেশে প্রায় লক্ষাধিকের উপরে শিক্ষক শূন্যপদ রয়েছে, যেখানে শিক্ষক শূন্যতার কারণে দেশের শিক্ষা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে, সেটা যাতে করে দ্রুত করা যায়। আমরা দেখেছি যে একটা শিক্ষক নিবন্ধন শেষ করতে অন্ততপক্ষে 2 থেকে 2.5 বছর সময় লেগে যায়। আমরা যদি দেখি 18তম শিক্ষক নিবন্ধন, যেটা 2023 সালে সার্কুলার হয়েছিল, এখন এই 25 সালে এখনও তারা গণবিজ্ঞপ্তি মানে প্রকাশ হলো মাত্র, তাহলে নিয়োগ পেতে তাদের প্রায় 3 বছর সময় লেগে যাচ্ছে বা 2.5 বছর সময় লেগে যাচ্ছে। সো তারা চাচ্ছে যে কিভাবে প্রতি বছর শিক্ষক নিয়োগ দেওয়া যায়, সেই জন্য একটি ধাপকে কমিয়ে আনতে। তারপরে একটি ধাপকে কমিয়ে আনলে বাস্তবসম্মত হচ্ছে না। কেন হচ্ছে না? আমি দেখি যে প্রিলিমিনারি বাদ যাবে বলে যারা বলছিলেন, আমাদের সাদিক স্যার ক্লিয়ার করেছেন যে প্রিলিমিনারি বাদ যাবে না, বাট তারা সময়টাকে কমিয়ে আনার জন্য কি করবে, এটা আমি একটু আপনাদেরকে লিখে লিখে বোঝাই, তাহলে আপনারা আরও বেশি ক্লিয়ার হবেন। আপনাদের কমেন্টসগুলো আমি পড়ব, এই মুহূর্তে আমি কমেন্টসগুলো পড়ছি না। এই মুহূর্তে আমি কমেন্টসগুলো পড়ছি না, আগে আমার মূল বক্তব্যটা উপস্থাপন করি, দেন কিন্তু আমি আমার বক্তব্য তুলে ধরব। পরীক্ষা পদ্ধতি কেমন হতে পারে, কেনই বা পরীক্ষা পদ্ধতি এমন হবে। দেখেন, আগে বাস্তবতা আমরা উপলব্ধি করি। 18তম শিক্ষক নিবন্ধন যেখানে কিনা প্রিলিতে আবেদন পড়েছিল, 18তম শিক্ষক নিবন্ধনে এখানে আবেদন পড়েছিল 18 লাখ প্লাস আবেদন পড়েছিল, কিন্তু ফাইনালে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল 13 লাখ প্লাস, এবং প্রিলিতে পাশ করেছিল 4 লাখ প্লাস। তাহলে এই যে প্রিলি পাস, ফাইনালি পাস করেছিল, মানে প্রিলি পাস করেছিল কিন্তু 4 লাখ প্লাস। এই যে 4 লাখ প্রিলি পাস করলো, এরা কি পাস করলো? প্রিলি পাস করলো, তাই না? প্রিলি পাস করলো। এখন লিখিত পরীক্ষায় তারা পাস করেছিল কত? 80,000 প্লাস, তাই না? এবং ভাইভায় পাস করেছে 60,000 প্লাস। এই হচ্ছে তথ্য। আবেদন করেছিল 18 লাখ প্লাস, প্রায় 19 লাখের কাছাকাছি। এই যদি 18তম শিক্ষক নিবন্ধনে হয়, তাহলে 19তমেতে কত আবেদন করতে পারে? এখন কিন্তু আরও বেশি মানুষ আগ্রহী হয়েছে শিক্ষক নিবন্ধনে, কারণ হচ্ছে শিক্ষকদের কিন্তু এখন ইনক্রিমেন্ট দিচ্ছে, অন্যান্য সুযোগ সুবিধা বাড়াচ্ছে। সো আরও নতুন গ্রাজুয়েট পাস করেছে। তো এখান কিন্তু আগামীতে যে 19তম শিক্ষক নিবন্ধন বা যে নামেই আসুক না কেন, সেখানে কিন্তু আবেদন পড়বে 22 লাখ প্লাস। এটা একটা ধারণার উপরে বলছি, 22 লাখ প্লাস আবেদন পড়বে। এখন 22 লাখ আবেদন পড়লে, এখন যদি প্রিলিতে অংশগ্রহণ করেছিল গতবার 13 লাখ, এবার কিন্তু 15 লাখ প্লাস মানে প্রিলিতে অংশগ্রহণ করবে। তাহলে 15 লাখ প্লাস পরীক্ষার্থীর
15 লাখ প্লাস পরীক্ষার্থীর লিখিত খাতা মূল্যায়ন করা, প্রিলিকে বাদ দেয়া, এটা একটা বাস্তবসম্মত চিন্তাভাবনা ছিল না। তারা হুট করে এটা বলে ফেলেছিল, কিন্তু পরবর্তীতে দেখলো যে 15 লাখ প্লাস লিখিত খাতা মূল্যায়ন করা এটা দিস ইজ সো ইম্পসিবল। সো সেই জায়গা থেকে তারা চিন্তা করলো যে আমরা প্রিলি এবং লিখিত পরীক্ষাটাকে যদি একবারে নিতে পারি, একই দিনে নিতে পারি, তাহলে আমাদের যে টাইম ওয়েস্টটা হয় সেই টাইমটাকে আমরা সেভ করতে পারবো। তাহলে তারা কি চিন্তা ভাবনা করছে, এনটিআরসি, আমি আবারও বলছি এখানে যা কিছু আলোচনা করছি সব কিন্তু এনটিআরসি এর আভ্যন্তরীণ আলোচনা। অনেক ব্যাংক পরীক্ষা বা অনেক মন্ত্রণালয়ে একই দিনে 2টা পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিনে কয়টা পরীক্ষা অনুষ্ঠিত হয়? অনেক প্রিলি, আমি নিজে পূবালী ব্যাংকে পরীক্ষা দিয়েছি এই সিস্টেমে, অন্যান্য ব্যাংকে পরীক্ষা দিয়েছি এই সিস্টেমে। দেখেন প্রিলি এবং লিখিত, প্রিলি এবং লিখিত একই দিনে অনুষ্ঠিত হয় অনেক জায়গায়। এখন সেক্ষেত্রে প্রিলিতে 100 নম্বর থাকে এবং লিখিততে 200 নম্বর থাকে, এরকম। এখন এনটিআরসি চিন্তা করছে তারাও এরকম প্রিলি এবং লিখিত একই দিনে পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা তারা করছে। এতে করে কি হবে, প্রিলির জন্য একটা আলাদা ডেট দিয়ে তাদের অনেক কেন্দ্রগুলো পাওয়া কিন্তু তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে যায়। সারা বাংলাদেশে অ্যাট এ টাইম এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, সব কারণে এই প্রিলির একটা ডেট, লিখিতের জন্য আলাদা ডেট দিয়ে পরীক্ষা অ্যারেঞ্জ করতে যে তারা শিডিউল পায় না, সো বিলম্ব কিন্তু সেখানে হয়। তাহলে একই দিনে যদি পরীক্ষাটা নিতে পারে তাদের আর্থিকভাবে বেনিফিটেড হবে এবং একই সাথে সময়টা কম হবে। তাহলে এই লিখিত পরীক্ষা এবং প্রিলি পরীক্ষা একই দিনে নেবে, হয়তো প্রিলি পরীক্ষা 1 ঘন্টা হতে পারে এবং লিখিত পরীক্ষা 2 ঘন্টা বা তার বেশি হতে পারে। এই বিষয়গুলো কিন্তু আলোচনায় আছে। এখন কথা হচ্ছে তাহলে প্রিলি এবং লিখিত পরীক্ষা একসাথে নিলে তখনও কি লিখিত পরীক্ষা ওই যে 22 লাখ বা 15 লাখ যারা অংশগ্রহণ করবে লিখিত পরীক্ষা সবার খাতায় কি দেখা হবে, মূল্যায়ন করা হবে? না, এইখানে কিন্তু একটা বিষয় আছে। একই দিনে পরীক্ষা নেবে, বাট লিখিত খাতা, এই যে লিখিত খাতা সবার কিন্তু দেখা হবে না। দেখা হবে কাদের? এই প্রিলিতে যারা পাশ করবে শুধুমাত্র লিখিত পরীক্ষা তাদের খাতায় মূল্যায়ন করা হবে। প্রিলিতে কারা পাশ করবে? এখন যে নিয়মটা আছে, প্রিলিতে বলা আছে যে 40% নাম্বার পেলে সে পাস, 40% নাম্বার পেলে পাস। যেহেতু এনটিআরসি এখন নতুন করে ঢেলে সাজানো হচ্ছে, তো এই 40% এবার কিন্তু নাও থাকতে পারে, হয়তো 50% বা 60%। ইতিপূর্বে আমরা দেখেছি যে 60% নাম্বার পেয়েও বিভিন্ন সাবজেক্টে টিকতো না। সো এখনও কিন্তু 40% পেয়ে পাস। তো এই 40% ধরে নিলাম যে যদি 40% পেয়েও যদি কেউ পাস করে, তাহলেও কিন্তু গতবার প্রিলিতে পাস করেছিল মাত্র 4 লাখ, 15 লাখের মধ্যে 40% নাম্বার পেয়ে পাস করেছিল 4 লাখ প্লাস। তাহলে আপনাকে যারাই প্রিলিতে পাস করবে তাদের শুধু লিখিত খাতাটা দেখা হবে, বাকিগুলো খাতা সব ডাস্টবিনে ফেলে দেওয়া হবে বা কেজি দরে বিক্রি করে দেওয়া হবে। বিষয়টা কি ক্লিয়ার? তাহলে আগে সেম সিস্টেমে থাকবে, বাট 2টা পরীক্ষা একই দিনে হবে, এরকম আলোচনার টেবিলে আছে। আমি যা বলছি এটা যে সবই স্বতঃসিদ্ধ আইনে রূপান্তরিত হয়ে গেছে, বিষয়টা কিন্তু কখনোই এরকম না। আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি কিনা? আচ্ছা, লাইভে একটু ঝামেলা হয়েছে, কখন থেকে হয়েছে আমি বুঝতে পারছি না। লাইভটাতে আটকে গেল কেন? আপনারা কি আমাকে লাইভটাকে দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, লাইভটা মনে হয় আটকে গিয়েছিল, নেটওয়ার্কের বাফারিং করছে, এই বিষয়টা নেটওয়ার্কটা বাফারিং করছে। আমি নেটওয়ার্কটা ঠিক হয়ে গেলে আমি আবারও লাইভ আসছি। আপনাদের কিছু কমেন্টস একটু পড়ে নিই, সাউন্ড অনেক কম। আচ্ছা, সাউন্ড অনেক কম, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। সারা আমরা যারা নতুন আছি গণবিদ্যুৎ যাদের করতে পারবো ক্লিয়ার, সাউন্ড অনেক কম। একজনই বলছেন সাউন্ড অনেক কম। আচ্ছা, এখন কি ক্লিয়ার কিনা? নেটওয়ার্কের অনেক ঝামেলা করছে, সাউন্ড অনেক কম, এই বিষয়টা একটু স্পষ্ট করবেন।
নেটওয়ার্কের অনেক ঝামেলা করছে, তাই না? নেটওয়ার্কের অনেক ঝামেলা করছে। আচ্ছা, আমি আমার ডাটা থেকে কানেকশনটা দিই। আচ্ছা, আপনারা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন আমাকে? একটু জটিলতা তৈরি হচ্ছে। আপনারা একটু দেখেন তো ১৯তম, আমাকে ক্লিয়ারলি শোনা দেখা যায় কিনা? ভয়েস নিয়ে কিছু বলুন। নেটওয়ার্কে ব্যাপক ঝামেলা হচ্ছে। নেটওয়ার্কে ব্যাপক ঝামেলা যদি হয়ে থাকে তাহলে আমি কি করতে পারি? আচ্ছা, আপনারা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? একটু কমেন্টস করেন তো। যদি এখন ক্লিয়ার শুনতে পারেন, কোথা থেকে সমস্যাটা হয়েছিল সেই জায়গা থেকে আমি আবার শুরু করতে চাই। সেই জায়গা থেকে আবারও শুরু করতে চাই। আচ্ছা, কেউ একটু কমেন্টস করুন যে কোন জায়গা থেকে সমস্যা হচ্ছে। সাউন্ড অনেক কম। আচ্ছা, একজনই বলছেন সাউন্ড অনেক কম, অন্যরা একটু বলেন তো সাউন্ড আর আছে কিনা ঠিক মতো। সাউন্ড কি আসলেই কম? যদি বলেন তাহলে আমি মাইক্রোফোনটা চেঞ্জ করব। মাইক্রোফোন চেঞ্জ করার সুযোগ আছে। স্যার, আমরা নতুন আছি, তাদের নিয়ে একটু কথা বলুন। আচ্ছা, আমি একটু ঠিক করে নিই।